অন্য গ্রহের অ্যাক্টর ছিল। কাছাকাছি যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমি না করতে ভালোবাসি, আসলে আমি রিজেক্ট করতে পছন্দ করি। ওই ক্যারেক্টারটিকে ঢুকে ওই ক্যারেক্টারের ফিলিংসটা নিয়ে তো তৈরি করতে, সেই জায়গা থেকে আমার একটা চেষ্টা ছিল এই আর কি। আর আমি তো বাবা, সারা বছর তো আর্থিকভাবে মানে 2 মাস কষ্ট করলে কি যায় আসে। রাষ্ট্র এবং অভিনয় শিল্প এবং সংস্কৃতি সব তো আলাদা আলাদা বিষয় না। জাগো হে কণ্ঠে সবাই। থ্যাংক ইউ। জঙ্গলি শুভেচ্ছা। জঙ্গলি হয়ে নির্বাচনে জিতে দাগি হয়ে গেলাম। অনেক রূপ ধারণ করতে হয়, আসলে উপায় নাই। বেঁচে থাকতে হলে রূপ ধারণ করতে হবে, উপায় নেই। কষ্টসাধ্য একটা জার্নি ছিল। কষ্টসাধ্য কি, প্রিপারেশনের ব্যাপার। মেন্টালি ওটাকে তৈরি করে, মানে ক্যারেক্টারের জন্য, রবি ক্যারেক্টারের জন্য তৈরি হওয়া। আমি প্রায় 50 দিন আমি শুটিং করিনি, অন্য কোনো শুটিং করিনি এই সিনেমাটি করার জন্য। 2টো গেট আপে আমাকে দেখা গেছে। তো এই কারণে আর কি এটা একটা জার্নি ছিল, একটা দীর্ঘ একটা জার্নি ছিল। 50টা দিন ক্যারেক্টারটিকে ধারণ করে রাখা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, কারণ আমরা তো আর আসলে অভ্যস্ত না। আমরা খুব অনেকটা ধরতক্তা মারপেটের মতো অবস্থা করি। তো একটি কাজের সাথে সাথে লাগো আর একটা কাজ করি। এক ক্যারেক্টার থেকে আর একটা ক্যারেক্টার যেতে সুইচ করতে একটু সময় লাগে, সমস্যা লাগে। তো এই সমস্যাটা যাতে না হয়, দ্যাটস ওয়াই আমি একটা লং প্রসেসের মধ্যে দিয়ে গেছি দাগিতে। ভালো লাগছে, দর্শকদের ভালো লেগেছে, দর্শকরা পছন্দ করেছেন। এটাই তো প্রাপ্তি, এটাই তো পাওয়া। ডেফিনেটলি লাগে, ডেফিনেটলি তো লাগেই, প্রত্যেকের লাগে। তো আমি একে হচ্ছে শিহাব শাহীন, তার কাজকে আমি খুবই শ্রদ্ধা করি এবং শিহাব শাহীন আমার গ্রুপের বড় ভাই। আর ক্যারেক্টারটি আমার খুবই পছন্দ হয়েছে। সো সারা বছর তো আর্থিকভাবে মানে 2 মাস কষ্ট করলে কি যায় আসে। আমাদের এখানে তো সেই প্র্যাকটিসটা নেই। একটা প্রজেক্টের জন্য শুধু ওই সময়টুকুই লক করা হয়। আমাদের এখানে সেরকম বাজেটও থাকে না যে বাইরে যদি আমরা দেখি, যে কোনো সাবকন্টিনেন্টের যে কোনো জায়গায় একটা প্রজেক্টের জন্য মিনিমাম একটা আর্টিস্টকে 6 মাস লক করা হয়, 3 মাস লক করা হয়। অন্য কোনো কাজ করতে পারবেন না, সেই অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়। উনি 3টা মাস আরাম করে ক্যারেক্টারটা ধারণ করে, 6টা মাস ক্যারেক্টারে ধারণ করে কাজ করেন। আমাদের ক্ষেত্রে সেই সুযোগ নেই। এখানে দোষারোপ করার কেউ নেই, দোষারোপ করার মানে আসলে করার জায়গাও নেই। আমাদের তো বাজেট সমস্যা। তো না, ঠিক আছে, মাঝে মাঝে কষ্ট করতে হয়, কষ্ট করলে তো কেষ্ট বেড়ে না। হ্যাঁ, একজন অভিনেতাকে তো সব দিকেই সবভাবেই নিজেকে তৈরি করতে হয়। ওই ক্যারেক্টারটিকে ঢুকে ওই ক্যারেক্টারের ফিলিংসটা নিয়ে তো তৈরি করতে, সেই জায়গা থেকে আমার একটা চেষ্টা ছিল এই আর কি। আর আমি তো বাবা, দিন শেষে তো আমি বাবা। তো বাবার যে ফিলিংস, সব সন্তানই আমার কাছে তো সন্তানের মতোই। আমার নিজের সন্তান যেমন, আরেকটি সন্তান তো আমার কাছে সন্তান সময়। সো যখন জঙ্গলির ওই ক্যারেক্টারটি যখন ওই পাখিকে নিয়ে হসপিটালে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি আমার সন্তানকে নিয়েই যাচ্ছি। সো এই চলে এসছে আর কি। দুর্দান্ত এনজয় করেছি, ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 2টি সিনেমায় দর্শক প্রশংসিত হয়েছেন, দর্শক নন্দিত হয়েছেন, ভালো ব্যবসা করছে। তো এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং সবচেয়ে বড় ব্যাপার, একই ঈদে এত মানসম্মত ছবি একযোগে রিলিজ হওয়া, এটা একটা দুর্দান্ত ব্যাপার। এই ঈদটা বলা চলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা ঐতিহাসিক একটা জার্নি ছিল। না, আসলে আমি হুমায়ুন ফরিদী ভাই অন্য গ্রহের অ্যাক্টর ছিলেন। কাছাকাছি যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো ওনাকে সম্মান রেখেই বলছি, আমি আমার মতো হতে চাই। আর যেটা হচ্ছে যে আমি আসলে যখন স্ক্রিপ্ট সিলেকশন করি, তখনই আমি চেষ্টা করি যে আমার ক্যারেক্টারটি পছন্দ হলে এবং তারপরে ওভারঅল স্ক্রিপ্টটি যদি আমার পছন্দ হয়, দেন আমি আসলে সিলেকশনটা করি, মুভিটি করি। আমার কাছে প্রচুর মুভির অফার আসে এবং আমি না করতে ভালোবাসি। আসলে আমি রিজেক্ট করতে পছন্দ করি। মানে এটা অন্য অর্থে বলেন না, মানে ভেবেন না যে দম্ভ করে বলছি, সেটা না। আসলে না বলাটা শেখা দরকার প্রতিটা অভিনেতাকে।
তার পছন্দকে, নিজের পছন্দকে গুরুত্ব দেওয়াটা সবার প্রয়োজন। তো সেই অর্থে যদি আমাকে আমার ক্যারেক্টারটি আমার হৃদয়ে ক্লিক করে এবং সিনেমার গল্পটি আমাকে অনুরণিত করে, তো সেক্ষেত্রেই আমি হ্যাঁ বলি এবং সেক্ষেত্রেই কাজটা করতে যাই। সো আমি স্ক্রিপ্টটা পড়লেই ক্যারেক্টারটি মানে দেখলেই আমি বুঝতে পারি হয়তো আমাকে কি করা সম্ভব, কি করা যায়, এর আগেরটা কি করেছি, পরেরটা কি করব, এইসব আর কি। কিছু ক্যালকুলেশন তো একজন অভিনেতাকে করতেই হয়। না, একদমই না, একদমই না। এই ক্যারেক্টার না করলে আমার জীবন মানে কোনো অর্থহীন হয়ে যাবে, এই ক্যারেক্টারটির জন্য বেঁচে আছি, সেরকম একদমই না। আমি ওটা ভাবেই না। আমি প্রতিটি প্রজেক্ট ধরে ধরে এগোতে চাই। নেক্সট প্রজেক্ট কী হবে, আমি মনে করি এটাই আমার শেষ প্রজেক্ট। এইগুলোর মধ্যেও আমি কিন্তু অভিনয় শিল্পীর সঙ্গে 6 বছর ধরেই আছি। এর মধ্যে করোনার দুর্যোগকালীন সময় চলেছে, গেছে ভয়াবহ দুর্যোগ। বিভিন্ন সময়ে আমি কিন্তু কাজ করেই যাচ্ছি। আমি আমার কাজ নিয়ে কখনোই আমি ফোকাস করি না। আমি আসলে সেলফিবাজিতেও বিশ্বাস করি না। আমি নীরবে নিভৃতে কাজ করে যাই। সদস্যদের সাথে আত্মিক যোগাযোগ আমার বরাবরই ছিল। চেষ্টা করেছি ওনাদের জন্য কাজ করার, সবার জন্য কাজ করার, কারণ এটা মনে করি এটা আমার ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে সেটার রেজাল্ট আমি অভিনয় শিল্পী সংঘের এই নির্বাচনে আমি পেয়েছি, যে এত মানুষের ভালোবাসায় বিপুল ব্যবধানে যে বিজয়, তো এটা তো ভালোবাসার একটা প্রতিদান, মানে ভালোবাসার একটা ফল। তো এই ভালোবাসারও আমাকে প্রতিদান দিতে হবে। আমি খুবই শঙ্কিত, জানি না কি করব। অনেক গুণ বেশি আমাকে প্রতিদান দিতে হবে এই ভালোবাসা। 2025 থেকে 2028 আমি মনে করি বাংলাদেশের জন্য রাজনৈতিক প্রেক্ষাপট সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু একটা ব্যাপার হবে এবং ঘটবে। এই ট্রানজিশনের মধ্যে দিয়ে আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে যেতে হবে। তো রাষ্ট্র এবং অভিনয় শিল্প এবং সংস্কৃতি সব তো আলাদা আলাদা বিষয় না, একটারই, আমরাই খালি আলাদা আলাদা করে ফেলি। তো রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়, আমাদের শিল্পের জায়গাটাও অস্থিতিশীল হবে। তো পাশাপাশি চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের শিল্পী সমাজকে যাতে স্থিতিশীল রাখা যায়, কাজ দিয়ে না হোক, মেন্টালি যাতে স্থিতিশীল রাখা যায়। চেষ্টা করব ইকোনমিক্যালি করার জন্য। আমরা বিশ্বাস করাতে চাই প্রতিটা শিল্পী সমাজকে যে অভিনয় শিল্পী সংঘ আপনার সাথে আছে। আমার ক্যারেক্টার, আমি ডায়লগ ভুলে গেছি, শুধু একটি ডায়লগ মনে আছে, জাগো হে কণ্ঠে সবাই। থ্যাংক ইউ।